চার্লস ডিকেন্সের সেই উপন্যাস A Tale of Two Cities, দুই শহরের দুই গল্প। একদিকে রয়েছে প্যারিস, সেই ছবির শহর, কবিতার শহর, প্রেমের শহর। সেখানে এখনো মানুষ আতঙ্কের সার্বিক অভিজ্ঞতা থেকে ঠিক জেগে উঠতে পারেননি। আর পাশাপাশি ফ্রান্সের তরফে পাল্টা প্রত্যাঘাত কিন্তু শুরু হয়ে গেছে। সিরিয়ায় সকাল থেকে ক্ষেপণাস্ত্র এবং বোমাবর্ষণ শুরু হয়েছে। এই অনুষ্ঠান যখন শুরু করছি তখন খবর পাচ্ছি রাশিয়ার তরফে আবার নতুন করে ফ্রান্সের পরে ক্ষেপণাস্ত্র এবং বোমাবর্ষণ শুরু হয়েছে। চিহ্নিত করা হয়েছে হামলার মূল চক্রীকে, বলা হচ্ছে সে বেলজিয়ামের বাসিন্দা। 170টি জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত এই ফ্রান্সে নাশকতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 23 জনকে এবং আইএসের তরফ থেকে ফের হুঁশিয়ারি দিয়ে একটি ভিডিও টেপ প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে যে সিরিয়ার হামলার ঘটনায় ফ্রান্সকে যারা যারা সাহায্য করবে প্রত্যেকের পরিণতি ফ্রান্সের মতোই হবে। পাশাপাশি রীতিমতো হুমকি দেওয়া হয়েছে ওয়াশিংটনে হামলা চালানোরও। এবার আরেকটা শহর, আমাদের এই কলকাতা শহর। এই টালমাটাল অবস্থায় আইএসআইয়ের গুপ্তচর চক্রের হদিশ পাওয়া গেল আমাদের এই কলকাতা শহরে এবং ধৃত সন্দেহভাজনকে গতকাল গ্রেফতার করা হয়েছে। আজকে এই অনুষ্ঠান শুরু করতে চলেছি, খবর পাচ্ছি তার ভাইকে গ্রেফতার করা হয়েছে এবং করাচি থেকে আইএসআইয়ের অঙ্গুলি হেলনে 2011 থেকে 15 অবধি এরা নানা বিষয়ে বহু গোপন তথ্য আইএসআইকে সরবরাহ করেছে। এই নিয়ে আমাদের এই বিশেষ পর্ব। আমাদের বিষয় শহরে সক্রিয় আইএসআই, জালে পাকিস্তানি চর, প্যারিস বিধ্বস্ত, ঢিমে আছে ফুটছে কলকাতাও। আলোচনার জন্য এই মুহূর্তে আমার একদিকে রয়েছেন মেজর জেনারেল কে কে গাঙ্গুলি, রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র, রয়েছে কবি শ্রীজাত, অন্যদিকে রয়েছেন প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়, আছেন অধ্যাপক পুরুষোত্তম ভট্টাচার্য। অন্যান্য অতিথিদের কাছে আমি আসবো, সরাসরি ফ্রান্সে কথা বলবো এবং বিবাহ সূত্রে এই বঙ্গে আছেন ফরাসি নাগরিক নেলিনা কোলাসো, তিনিও আসবেন এই স্টুডিওতে, তার সঙ্গেও আমরা কথা বলবো। কিন্তু তার আগে দেখাবো, যে বলছিলাম, চার্লস ডিকেন্সের উপন্যাস A Tale of Two Cities, দুই শহরের দুই গল্প। দুই শহরের ভৌগোলিক দূরত্ব ৭,৮৫১ কিলোমিটার, কিন্তু প্রায় একই সময়ে দুই শহরে দুই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে মানুষের। আইএসআইএস এর হত্যা লীলায় কেঁপে গিয়েছে প্যারিস, আর খাস কলকাতা থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর চর সন্দেহে গ্রেফতার হয়েছে দুই এজেন্ট। শনিবার আখতার, তারপর সোমবার তার ভাই জাফর। তদন্তকারীদের দাবি, জাফর 2003 থেকে 2009 পর্যন্ত পাকিস্তানে ছিল। তার কাছে ভারত ও পাকিস্তান দুদেশেরই পাসপোর্ট রয়েছে। দাদা আখতারের মতো সেও তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাচার করত। ভয়াবহতার নিরিখে প্যারিসের ঘটনা কলকাতার চেয়ে ঢের বেশি গুরুত্বপূর্ণ হলেও শহর থেকে পাক গুপ্তচর সন্দেহে একে একে দুই ব্যক্তির গ্রেফতারিও কিন্তু কম উদ্বেগের নয়। শুক্রবার রাতে আইএসআইএস জঙ্গিরা প্যারিসের বাতাক্লো কনসার্ট হলের ভেতরে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক শরীর ঝাঁঝরা করে দেয়। হুইল চেয়ারে বসা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদেরও তারা ছাড় দেয়নি। কনসার্ট হলে গুলি চলার সময়কার এই সেই ছবি। প্যারিস হামলার পাল্টা হিসেবে ফ্রান্স সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে। এর পাল্টা ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠী আইএস হুমকি দিয়েছে, যারা ফ্রান্সের পাশে দাঁড়াবে তাদের পরিণতিও একই রকম হবে। আমেরিকাতেও হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। এদিকে প্যারিসে যখন এই ছবি, তখন কলকাতা পুলিশ সূত্রে দাবি, এখান থেকে ধৃত পাক এজেন্ট আখতার বিভিন্ন সেনা ছাউনিতে ঘুরে ঘুরে খবর সংগ্রহ করত। একই মডিউলের সদস্য ছিল তার ভাই জাফরও। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, আইএসআইএস যেভাবে একটু একটু করে প্যারিসে এত বড় হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছে, কলকাতায় বসে কি ঠিক সেই কাজটাই করছিল পাক এজেন্ট আখতার? অনেকে বলছেন, প্যারিসের মতো প্রাণচঞ্চল কলকাতাতেও তো সর্বক্ষণ রাস্তায় লাখো মানুষের ভিড়। কাজের দিনে ট্রেনে বাসে বা ছুটির দিনে রেস্তোরাঁ, মাল্টিপ্লেক্স, শপিং মলে ভিড় খুঁজে বার করাটা কোনো অসম্ভব ব্যাপার নয়। প্যারিসে যেমন ভিড়ের মধ্যে মিশে আততায়ীরা ঢুকে পড়েছিল বিভিন্ন জায়গায়, তেমনি এ শহরেও কোনো আশঙ্কা নেই তো? প্রশ্ন উদ্বিগ্ন সাধারণ মানুষের। এবিপি আনন্দ।
মেজর জেনারেল কে কে গাঙ্গুলির কাছে আগে যাব। আরেকটা খবর, যথেষ্ট বড় খবর, গোটা পৃথিবীতে জানিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে, যেটা ইরাক ইন্টেলিজেন্স দাবি করছে যে কোয়ালিশন কান্ট্রিজগুলোকে সবাইকে সতর্ক করা হয়েছিল এবং ইসলামিক স্টেটের তরফ থেকে হামলা হতে পারে এই মর্মে সতর্ক করা হয় এই প্যারিসে হামলার ঠিক 24 ঘন্টা আগে। দুটো মূল প্রশ্ন আপনার কাছে থাকবে, আপনি বলুন যে এই সতর্কবার্তাগুলো কি আসলে খুব ভেগ, মানে আমাদের এই 15 আগস্ট বা 23 জানুয়ারি 26 জানুয়ারি যেরা মাসে যে উৎসবের দিনগুলো, বড়দিনে যে কোনো ভাইটাল ইনস্টিটিউশনের ওপর আঘাত হতে পারে এই রকম, নাকি এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যেটা ফ্রান্স বা প্যারিসের তরফে কোনো রকম গুরুত্ব দেওয়া হয়নি? কোনটা? যদি কোনো রাষ্ট্র স্পেসিফিক্যালি বলে ভারতবর্ষের এই শহরে অথবা স্পেনের এই শহরে কিংবা প্যারিসে বা ওয়াশিংটনে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে একটা কিছু ঘটতে পারে, আমি সেটাকে বিশ্বাস করব। কিন্তু যদি একটা জেনারেল ফ্রান্সের তরফে বলা হয়েছে জেনারেল স্টেটমেন্ট, স্পেসিফিক্যালি স্টেটমেন্টের কোনো মূল্য নেই। আপনাকে বলি, আমি যখন নাগাল্যান্ডে চাকরি করছি, মুজিবাবাদে চাকরি করছি, খবর আসতো 3 জন লোক ঢুকে পড়েছে, খুব সাবধান, তারা আক্রমণ করতে পারে, ধ্বংস করতে পারে। এখন এই হাজার হাজার মানুষের মধ্যে আমি সেই 2 জন লোককে কোথায় খুঁজে বার করব? এবং এই সতর্কবার্তাও কার্যত এক ধরনের রুটিন সতর্কবার্তা। অ্যাবসলিউটলি। আমার দ্বিতীয় প্রশ্ন, আজকে নতুন করে আইএস এর তরফে ভিডিও পাবলিশ করা হয়েছে এবং সিরিয়ায় নতুন করে সকাল থেকে ফ্রান্স এবং তারপরে এখন এই অনুষ্ঠানের মাঝে শুনতে পাচ্ছি রাশিয়া পুরো দমে এয়ার অ্যাটাক শুরু করেছে। আপনি আমায় বলুন এর প্রতিক্রিয়া ঠিক কতটা হতে পারে, কি হতে পারে? দেখুন, তারা একটা চেষ্টা করবে কোনো একটি জায়গায় আমার আঘাত করবার, কিন্তু আমার যেটা বিশ্বাস, যদি এই পৃথিবীর মানুষের ইচ্ছা শক্তি থাকে যে এদের শেষ করে দেবো, হয়তো 2-1 জায়গায় হামলা হবে, কিন্তু তাদের নির্মূল করে দেওয়াটা এমন কিছু বড় কাজ বলে আমি মনে করি না। বেশ, আমি এটা নিয়ে গদাধর বাবুর কাছে আসবো। গদাধর বাবু, নির্মূল করে দেওয়ার কথা হচ্ছে, আইএসআই এখানে জাল টাকার যে চক্র চলে, বছরের পর বছর ধরে আইএসআই চালাচ্ছে, মানে আমি বলছি জাল টাকার চক্রকে অ্যারেস্ট করা গেল না, নির্মূল করা কি করে যাবে? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে একটা সময় শোনা গেছিল যে হাসিনার উদ্যোগে মূলত চট্টগ্রাম এবং আশেপাশে সমস্ত আইএসআই শিবির ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্যই কি এই আইএসআই চর যাকে গ্রেফতার করা হয়েছে নেপাল দিয়ে বিহার হয়ে বাংলায় ঢুকছে? তার মানে বাংলাদেশ আর সেইভাবে রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে না? নাম্বার 1 কথা বলি আপনাকে, যে আইএসআই এর যে গেম প্ল্যান, সেটা হচ্ছে যে এটা অলরেডি এজেন্ডা ওয়াইজ ওরা ইন্ডিয়াকে টার্গেট করেছে, কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস অর প্রক্সি ওয়ার অথবা আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, হোয়াট এভার নেম ইউ কল। এটা কিন্তু প্রথম দিক থেকে চলে আসছে, কিন্তু 1990s পর দেখা যায় বোথ বাংলাদেশ অ্যান্ড নেপাল ইকুয়ালি ওরা ইউজ করেছে। মাঝখানে বাংলাদেশের কমে গেছে, তার কারণ বাংলাদেশ গভর্নমেন্ট স্ট্রিনজেন্ট অ্যাটিটিউড নেওয়ার জন্য। এবং আরেকটা হচ্ছে যে রিলেশনশিপ উইথ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া একটু বেটার। কিন্তু নেপালে যদি দেখেন, আপনি জানেন আজম সীমা থেকে শুরু করেন, IC 814 ওখান থেকে হাইজিং হয়েছে, সবই জানেন, ইতিহাস জানানো। এবং আমি নিজে জানি যে কীভাবে এখন এদের বাংলাদেশটাকে এই নেপালটাকে ইউজ করছে। নেপাল ইজ এ ভেরি পোরাস বর্ডার, যে কেউ আসতে পারে যেতে পারে। আমি আমার প্রথম প্রশ্নে আবার ফেরত যাই, সেটা হচ্ছে এই যাকে গ্রেফতার করা হয়েছে আজকে, তার ভাইকেও গ্রেফতার করা হলো, কতটা তাৎপর্যপূর্ণ? কি করতো এরা বেসিক্যালি? দেখুন, এরা হচ্ছে মুসলিম, সুন্নি মুসলিমস। চাকরির লোভে পাকিস্তানের করাচিতে যায় 1985-এ, সেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতো, মানে লোডারে কাজ করতো। এডুকেশন ওয়াইজ হি ইজ অনলি ক্লাস 5 বাট কম্পিউটার সেভি। কিন্তু ওকে যখন ওর ওখানে হি ওয়াজ ইন্ডিয়ান সিটিজেন, পাকিস্তান সিটিজেনশিপ নেয়, ও পাসপোর্ট জয় করে, কিন্তু বিয়েও করে ওখানে, ওর বাচ্চাও আছে 2টো ওখানে, এবং ডিভোর্স হয়ে যায়, ও চাকরি হয়ে যায়, ডিভোর্স হয়। সেটা হচ্ছে আপনার 2009 সালে। 2009 সালে তখন ওর চাকরি বাকরি নেই, এবং ট্যালেন্ট স্পটার যেটা হয়, আইএসআই প্রচুর ট্যালেন্ট স্পটার করে স্পট করে, এবং 1.5 ইয়ার ট্রেনিং দেওয়া হয়েছে ওকে। এবং সেই ট্রেনিং যদি শোনেন, বিভৎস ট্রেনিং। ওকে মেন লঞ্চ করা হয় জুন 2013-তে ভায়া কাঠমান্ডু, অ্যান্ড হি রিমেইনড ইন কাঠমান্ডু ফর 2 months আন্ডার আইএসআই। এবং এখন দেখা যাচ্ছে যে ওর যে হ্যান্ডলার আহসান আহমেদ, যিনি হ্যান্ডলার যে পাকিস্তান আইএসআই, ই স্টেশন ইন কাঠমান্ডু।
শুধু তাই নয়, আপনাকে মানে এই গোটা অপারেশনটা কাঠমান্ডুকে বেস করে কাঠমান্ডু হচ্ছিল। আমি আসবো আপনার কাছে, তার আগে দ্রুত একবার দেখাবো যে কে এই ব্যক্তি এবং ককটেল এবং মকটেল তৈরি করাতে তার এক্সপার্টাইজ, কিভাবে সে এই ধূর্ততাকে, কাজকে এবং যেটা গদাধরবাবু বলছিলেন টেক স্যাভি চরিত্রের সেই দিকটাকে কাজে লাগিয়েছে, দেখাবো আপনাদের। করাচি থেকে দেশে ফিরে প্রাথমিকভাবে আক্তারের লক্ষ্য ছিল ট্রেনে করে সামরিক সরঞ্জাম যাতায়াতের খবর সংগ্রহ করা। পরে কলকাতায় এসে মকটেল তৈরির ব্যবসা ফেদে বসে আক্তার, এবং এই মকটেল তৈরি, ককটেল তৈরির প্রশিক্ষণও করাচিতেই নিয়ে এসেছিল সে, দাবি গোয়েন্দাদের। আপাত দৃষ্টিতে দেখলে মকটেল ককটেল তৈরিতে পারদর্শী এক ব্যক্তি, কিন্তু তার আড়ালেই যে এক তুখোড় গুপ্তচর লুকিয়ে রয়েছে তা কে জানত। কলকাতা পুলিশের হাতে পাক গুপ্তচর অভিযোগে ধৃত আক্তার তার মকটেল তৈরির এই গুণকে কাজে লাগিয়েই রাজ্যের বিভিন্ন সেনা ছাউনিতে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করত বলে দাবি তদন্তকারীদের। গোয়েন্দা সূত্রে খবর, 2011 সালে করাচি থেকে দেশে ফেরার সময় ঠিক হয়েছিল আক্তার দেশে ফিরে ক্যাটারিংয়ের ব্যবসা করবে। এজেন্টদের এই ধরনের কাজকে বলা হয় কভার জব। এজন্য করাচি থেকেই ককটেল মকটেল বানানো শিখে এসেছিল আক্তার। গোয়েন্দাদের দাবি, 2011 সালের আগস্টে প্রথমে নেপাল থেকে রক্সৌল হয়ে কাটিহার পৌঁছয় আক্তার। এখানকার স্টেশন মাস্টারকে নিজের নিয়ন্ত্রণে আনাই ছিল তার প্রথম কাজ, কারণ ওই লাইন দিয়ে নিত্যদিন একাধিক সেনা সামগ্রী বোঝাই ট্রেন যেত, যার মধ্যে থাকত ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডার ও সরঞ্জাম। গুপ্তচর বৃত্তির প্রথম পাঠ হিসেবে সেগুলির বিশেষ কোড নাম্বার সংগ্রহ এবং সাজ সরঞ্জামের ছবি তোলাই ছিল আক্তারের টার্গেট। কিন্তু কাটিহারে খুব বেশি দিন সেই কাজে সফল হয়নি আক্তার। গোয়েন্দাদের দাবি, 2012-তে আক্তারের পাক হ্যান্ডলার বদলে যায়। নতুন পাক ইন্টেলিজেন্স অফিসার আরশাদ আহমেদের পরামর্শে কলকাতায় এসে পিকনিক গার্ডেনের এক বন্ধুর সঙ্গে ক্যাটারিংয়ের ব্যবসা ফেঁদে বসে সে। পানীয় পরিবেশনের জন্য আক্তারের প্রায়শই ডাক পড়ত কলকাতার হোটেল, পানশালা ছাড়াও নানা জায়গায়। সূত্রের খবর, এই কাজের সূত্রে ব্যারাকপুর, পলতা, পানাগড়, শিলিগুড়ি, কাটিহার, কলাইকুণ্ডা সহ নানা সেনা ছাউনিতে ঘুরে বেড়াতো আক্তার। গোয়েন্দাদের দাবি, যেসব জায়গায় সেনা ছাউনি রয়েছে কলকাতার বাইরে, সেই সব জায়গাতেই ব্যবসার ছুতোয় ঘুরে বেড়াতো আক্তার। খবর সংগ্রহের পাশাপাশি ছবি তুলত, নকশা আঁকত, চেষ্টা করত সেনা অফিসার বা কর্মীদের বাড়ি বা আত্মীয়দের অনুষ্ঠানে পরিবেশনের বরাত পেতে। তাতে সেনার ভেতরে এজেন্ট নিয়োগের যেমন সুযোগ মিলতে পারে, তেমনি অনুষ্ঠানে পরিচিতদের সূত্রে তাদের ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশের সুযোগ মিলবে। এভাবেই আক্তার সেনার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত বলে দাবি তদন্তকারীদের। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। সরাসরি চলে যাব প্যারিসে। শুভম ভট্টাচার্য, ছাত্র, এই মুহূর্তে প্যারিসে আমাদের সঙ্গে। শুভম, আমি শুরুতেই যেটা জানতে চাইবো, এত বড় একটা নাশকতার ঘটনা, এই হত্যা লীলা, আতঙ্কের পরিবেশ থাকাটাই স্বাভাবিক, কিন্তু কতটা কাটিয়ে উঠতে পেরেছেন প্যারিসের সাধারণ মানুষ? প্রথমেই বলবো, যখন এই ঘটনাটা ঘটেছিল তখন সবাই খুবই ভয় পেয়ে গেছিল। এবার আস্তে আস্তে সেই ভয়টা রাগে পরিণত হচ্ছে। এখন আমি আমার বন্ধুদের সাথে কথা বলে যা বুঝলাম, যে যতটা ভয় তার থেকে বেশি রাগ। প্লাস মানে ওরা ভয়টা কাটানোর জন্য অনেক কিছুই করছে। যেমন সেদিনকেই বাতাক্লানে সামনে একজন পিয়ানো নিয়ে বসে জন লেননের ইমেজিন যেমন বাজাচ্ছিল। মানে কবিতার শহর তো, এখানে এখানে ভয় বেশি দিন থাকতে পারে না। শুভম, আজকে সকাল থেকে ফ্রান্স প্রত্যাঘাত শুরু করেছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র বর্ষণ এবং বোমা বর্ষণ লাগাতার হচ্ছে। রাশিয়াও পরের দিকে বোমা বর্ষণে যোগ দিয়েছে। এই ঘটনার কোনো প্রতিক্রিয়া কি ফ্রান্সবাসীর মধ্যে হয়েছে, প্যারিসবাসীর মধ্যে হয়েছে? আমার মনে হয় এটা ওই রাগেরই ফল। আর আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে সিরিয়ায় যখন ঘটনাগুলো হচ্ছে তখন আমাদের বাড়ি থেকে অনেক দূরে হচ্ছে। এবার প্যারিসে যখন হয়েছে আমাদের একদম বাড়ির সামনেই, ওই রাস্তা দিয়েই ওরা চলাচল করে। তখন একটা কিছু বাজে হতে চলেছে, সেটা একটা একদম ফিল হচ্ছে। শুভম, আমি প্রচুর বিদেশি চ্যানেলে দেখছিলাম যে বহু মানুষ, শয়ে শয়ে মানুষ মোমবাতি নিয়ে, ফুল নিয়ে, যারা মারা গেছেন, যারা আহত তাদের আরোগ্য কামনা করছেন, যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন। এই ভাবগম্ভীর পরিবেশটা এই মুহূর্তে প্যারিসে ঠিক কতটা এবং কেমন? এটা মোটামুটি ফ্রান্সের সব স্কুল, ইউনিভার্সিটিতেই আজকে মোটামুটি 1 মিনিটের সাইলেন্স, তারপর লামার্সি
গান সবাই একসাথে গাইছে, মানে আমাদের ইউনিভার্সিটিতেও আমরা সবাই যখন খেতে গেছিলাম তার আগে 1 মিনিট সাইলেন্স, তারপরে ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হলো। তারপরে মোমবাতি তো মানে প্যারিসে সন্ধ্যেবেলার দিকে মার্চ হচ্ছে মোমবাতি নিয়ে, এরকম মানে এখন সব শহরেই এরকম একটা কিছু হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ শুভম। আমি একবার সৃজা তোর কাছে যাব। সৃজা, তো এর প্রত্যেকটা মুদ্রার একটা উল্টো পিঠও থাকে, কোনো সন্দেহ নেই যে মানুষ প্রতিশোধ নিতে চাইছেন, এই হিংসার পিছনে যারা আছে তাদের চিহ্নিতকরণ এবং কঠোরতম শাস্তি চাইছেন, সেই পাঠটা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তা নিয়ে কোনো বিতর্কে যাবেন না। সিরিয়ায় বোমা বর্ষণ যেটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে প্রচুর সাধারণ মানুষও তাতে অ্যাফেক্টেড হবেন, যারা এই সমর্থন করেন তারা বলবেন কোল্যাটারাল ড্যামেজ, কিন্তু ফ্যাক্টটা এই যে প্যারিসে যারা মারা গেলেন তারাও সাধারণ মানুষ। সিরিয়াতে ওই ধরনের কার্পেট বোম্বিংয়ের পর কোনটা আইএস ঘাঁটি কোনটা নয় এইভাবে বাছাবাছি যখন ধ্বংস হয় তখন তো সাধারণ মানুষও ধ্বংস হয়, তাদেরও প্রাণ যায় যে কোনো দেশে। হ্যাঁ অবশ্যই, এবং সেটা তো কখনোই মেনে নেওয়া যায় না। একজন সাধারণ নাগরিক হিসেবে কোন কারণে প্রাণ যাচ্ছে সেটা যেমন জরুরি, তেমন তার সেটাও জরুরি যে প্রাণ তো চলে যাচ্ছে। ঠিক, ইরাক, আফগানিস্তান সর্বত্র। আজকে যখন সিরিয়ায় 2 দিন আগেও রাশিয়া বম্বিং করেছে তখন আমরা দেখেছি একটি বাচ্চা মেয়ের ছবি সমস্ত কাগজ এবং সোশ্যাল মিডিয়ায় সার্কুলেটেড হয়েছে, যে একটা সুন্দর সময় কাটাচ্ছিল তার বাড়িতে এবং তার 5 মিনিটের মধ্যে বোমায় গোটা এলাকাটা ধ্বংস হয়ে যায়। এখন যখন আমেরিকা ইরাকে বোম বর্ষণ করেছে তখন লক্ষ লক্ষ সাধারণ মানুষ মারা গিয়েছেন। এর উপায় কি, এটা থেকে বাঁচবার উপায় কি আমরা সত্যি খুব জানি না। কিন্তু আমার যেটা আশঙ্কা হয় সুমন, আমরা বিশ্বযুদ্ধগুলোর ইতিহাস পড়ে এসেছি, এই মুহূর্তে পৃথিবী যেরকম একটা ফুটন্ত কড়াইয়ের উপর দাঁড়িয়ে আছে, আমার মনে হয় যে এই রাষ্ট্রশক্তিগুলো বনাম এই তুমুল সন্ত্রাসবাদী শক্তি আরেকটা বিশ্বযুদ্ধের আহ্বান দিতে চলেছে, এবং সেটা বোধহয় আমাদের দেখে যেতে হবে। আমি দ্রুত কলকাতায় যে আইএসআই চক্রের অন্যতম পান্ডা গ্রেফতার হয়েছে সেখানে ফিরবো। এতটাই কিছুক্ষণ আগে গদাধরবাবুর সঙ্গে কথা হচ্ছিল, টেক স্যাভি সে, এবং কি চাতুর্যের সঙ্গে খবর পাচার হতো জানেন, সেটা হচ্ছে যে কোনো ইমেল সেন্ড হতো না, তার কারণ ইমেল পাঠালে সেখান থেকে ট্র্যাকিং এজেন্সি এবং ভারতবর্ষের গোয়েন্দারা খবর পেতে পারেন, সেই জন্য শুধুমাত্র ইমেল অ্যাকাউন্টের ড্রাফটে সেটাকে সঞ্চিত রাখা হতো। যে ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড থাকতো করাচিতে এবং সেখানে পাসওয়ার্ডের মাধ্যমে ঢুকে ড্রাফট থেকে সমস্ত তথ্য পেয়ে যেত আইএসআই। গোয়েন্দাদের দাবি সেটাই, দেখুন। মকটেল ককটেল তৈরির ফাঁকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে ধৃত আখতার। তদন্তকারীদের দাবি, যে পারদর্শিতার সঙ্গে সে তথ্য জোগাড় করত ঠিক ততটাই সতর্কভাবে তথ্য পাচারও করত পাকিস্তানে। গোয়েন্দাদের নজর থেকে বাঁচার জন্য সংগৃহীত খবর পাঠানোর কাজে ইমেল কিংবা টেলিফোন কখনো ব্যবহার করত না আখতার, সাহায্য নিত প্রযুক্তির। তদন্তকারীদের দাবি, টেলিফোনে আড়ি পেতে যাতে কেন্দ্র কিংবা রাজ্যের গোয়েন্দারা কোনোভাবে গুপ্তচর বৃত্তির হদিশ না পায় তার জন্যই কখনো মোবাইল থেকে করাচিতে ফোন করত না আখতার, উল্টে তথ্য পাচারের জন্য ব্যবহার করত হোয়াটসঅ্যাপ ও ভাইবারের মতো প্রযুক্তির। আখতারের ফেসবুক প্রোফাইলও ছিল, তবে গোয়েন্দাদের দাবি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আখতার যেসব তথ্য সংগ্রহ করত তা সে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা ইমেল মারফত পাঠাতো না, বরং এ ব্যাপারে সে আরও চালাকির রাস্তা নিয়েছিল। তদন্তকারীদের দাবি, আখতার সেনা সরঞ্জামের যেসব ছবি তুলত তা সাইবার ক্যাফেতে গিয়ে ইমেল খুলে ড্রাফট বক্সে সেভ করে রাখত, অন্যান্য তথ্য সেখানেই রাখত। অন্যদিকে পাকিস্তানে আইএসআই এর অফিসারদের কাছে আখতারের ইমেলেরই আইডি ও পাসওয়ার্ড ছিল, ফলে তারা করাচিতে বসে মেল খুলে ড্রাফট বক্স থেকে সব তথ্য নিয়ে নিত। এর ফলে তথ্য পাচারও হতো, আবার আখতার ধরাও পড়তো না, কারণ মেল না পাঠানোয় সেগুলো ট্র্যাকই করতে পারত না গোয়েন্দারা। আখতারের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ঘেটে এবং আখতার যে সমস্ত সাইবার ক্যাফেতে ইমেলের জন্য যেতেন সেখান থেকে পাওয়া কিছু নথি ঘেটে কলকাতা করাচি যোগাযোগের বৃত্তে আরও কারা আখতারের সঙ্গী সাথী রয়েছে সেই খোঁজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।
সমীরবাবু, সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখান থেকে 2011 থেকে 15 অবধি এতগুলো মাস ধরে এই লোকটি কাজ করে চলেছে এবং সে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বিহারের কাটিহার থেকে পানাগড়, কলাইকুণ্ডা, ব্যারাকপুর এই সমস্ত সেনা ছাউনি এবং বন্দরের নানা তথ্য ইতিমধ্যেই পাচার করে দিয়েছে। ঠিক কতটা বিপজ্জনক, কতটা আগ্নেয়গিরির ওপর বসে আছি আমরা? প্রথম কথা হচ্ছে যে নেপাল এবং ভুটানের সঙ্গে যে কোনো রকম পাসপোর্ট সিস্টেম আমাদের নেই। ঠিক। দ্বিতীয়ত, নেপাল এবং ভুটানের বর্ডারে যেভাবে এসএসবি বর্তমানে যে ফোর্সটি তাকে ডিপ্লয় করা হয়েছে, যারা কাউন্টার ইনসার্জেন্সি কাউন্টার গরিলা অপারেশনের জন্য যাদের সৃষ্টি করা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে এখন সেইটাই আমি নিজে একজন বিএসএফের প্রাক্তন কর্মচারী হিসাবে আমার বক্তব্য হচ্ছে যে দেশের এই বর্তমান পরিস্থিতিতে যেখানে আমাদের নেবারিং কান্ট্রিজ থেকে একটা পসিবিলিটি নয়, অনেকবার ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, সেটা হচ্ছে যে ইনফিল্ট্রেশন। সেই ইনফিল্ট্রেশনটাকে রোখার জন্যে যে কোয়ান্টাম অফ ফোর্স আজকে ডিপ্লয়েড রয়েছে তার একটা অডিট করা দরকার তাদের পারফরমেন্সের দরকার। যদি কাউকে পাওয়া যায় যে সেই কোনো অবৈধভাবে এই ইনফিল্ট্রেশন কিংবা কোনো নাশকতামূলক লোককে কোনো রকম গ্র্যাটিফিকেশনের এগেনস্টে তার ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, যাতে তারা ভবিষ্যতে না পারে। এই জাল তো অনেক, আমি যেটা বলছিলাম জাল নোটের বিষয়, আমি সেটাই না, জাল নোট আমার সুমন বলতে বড় কষ্ট হচ্ছে এই জন্যে যে এই জাল নোটের ব্যাপারে আমরা রিজার্ভ ব্যাংকের যিনি এখানকার ডেপুটি গভর্নর, তার সঙ্গে একাধিক মিটিং আমি বিএসএফ এর তরফ থেকে রিপ্রেজেন্ট করেছি এবং সেখানে এই জাল নোটের ব্যাপারে কিছু আমাদের যা মনে হয়েছে মেজার্স নেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছে। একবার আমাদের রাইটার্স বিল্ডিং হয়েছে যেখানে হোম সেক্রেটারি ছিলেন, একবার আমরা ভবানী করেছি, বহুবার এরকম একটা কোনো ইমপ্লিমেন্ট হয়নি। আমার বলতে খুব কষ্ট হচ্ছে সুমন, যে এই জন্যে বলতে কষ্ট হচ্ছে যে আজকে আমরা কি করি, আমাদের এই নিজার্ক রিয়াকশনগুলো তার বেশি আমরা কিছু করি না। এবং সেই জায়গাটায় কি হচ্ছে যে আজকে একটা মিটিং হলো প্রবাবলি স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে, যেখানে আমাদের যারা এফেক্টেড রাজ্য কিংবা সব ডিজিপিরাও গেছিলেন। সেই জায়গাটায় আমরা জানি না, রাইট টু ইনফরমেশনে যে আমরা জানি না যে সত্যিই কিছু হয়েছে কিনা। আজকে কিন্তু তোমাকে বলে দিচ্ছি যে ওদের যে একটা জিনিস আমরা ট্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে ইউজ করি, সেটা হচ্ছে এরিয়া অফ অপারেশন, যেখানে আমি আপাতত কায়েম করেছি এরিয়া অফ ইনফ্লুয়েন্স, তার পরবর্তী এরিয়া অফ ইন্টারেস্ট। আমরা যদি সেদিকে দেখি, এরিয়া অফ ইন্টারেস্টে কিন্তু ইমিডিয়েট যে এরিয়া অফ ইন্টারেস্ট এবং এরিয়া অফ ইন্টারেস্ট ফার্দার, যেটা হচ্ছে পুরো পৃথিবী, ইমিডিয়েট যেটা সেন্ট্রাল এশিয়া, তারপরে কিন্তু ইন্ডিয়া। সুতরাং এটা অলরেডি কিন্তু অ্যানাউন্স করেছে। আমি আপনার কাছে আসবো, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি দিলীপ মিত্র আমাদের সঙ্গে আছেন। দিলীপ বাবু, এতদিন ধরে আইএসআই এর এই কার্যকলাপ কেন নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে না, বা জাল নোটের যে চক্র সেটার উপরও কেন একটা সাময়িক অ্যারেস্টও করা যাচ্ছে না? জাল নোটের ব্যাপারটা তো অনেকদিন ধরেই আছে। এক্স্যাক্টলি। তা আমি যখন আইবিতে ছিলাম তখনও হয়েছে, এখনো হচ্ছে। তুমি তো ছিল মিটিংয়ে। তো এটা আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল যেটা ওপিনিয়ন, যে দের ইজ এ ল্যাক অফ উইল, দের ইজ এ ল্যাক অফ উইল। এই যেটা সমীরদা বললেন যে ওই যে ঠিক আছে ধরো কেস করে দাও করে কাহিনী শেষ, সেটাকে ট্র্যাক করা, সেটা রুটে যাওয়া, সেগুলো কিন্তু আমরা করি না আনফর্চুনেটলি। মানে কোনো লং টার্ম প্ল্যানিং নেই একেবারেই। আমি এই প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে দেখব যে জাল নোটের কথা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে তার শেকড়ে কেন পৌঁছতে পারছি না আমরা, এবং বারবার সেই আইএসআই এর নাম একটার পর একটা বিচ্ছিন্ন ঘটনায় উঠে আসছে, কিন্তু ঘটনাগুলো আদতে বিচ্ছিন্নই থেকে যাচ্ছে। তদন্তের মাধ্যমে শেকড়ে পৌঁছানোর জন্য বিচ্ছিন্ন ঘটনাকে জোড়া হচ্ছে না। দেখতে দেখতে ছোট্ট একটা বিরতি।
কলকাতায় আইএসআই এর এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে ধৃত আক্তারের কাছ থেকে উদ্ধার হয়েছে 1,72,000 টাকার জাল নোট। তাতেই গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। তদন্তকারীদের দাবি, পাক গুপ্তচর সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরেই জাল নোট ঢুকিয়ে ভারতীয় অর্থনীতির কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এবার কি তারা তরুণদেরও এই ব্যবসায় টেনে আনছে? কারণ জাল নোটের ব্যবসায় মুনাফা রীতিমতো লোভনীয়। গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তানের করাচিতে আইএসআই এর নিয়ন্ত্রণাধীন বিশেষ প্রেসে ভারতের 500 টাকার নোট ছাপতে খরচ হয় 39 টাকা। সেই নোট এ রাজ্যে বিক্রি হয় 200 টাকায়, অর্থাৎ মুনাফা 161 টাকা। এই টাকাই ব্যবহার হয় অস্ত্র কেনাবেচা, জেহাদি প্রশিক্ষণের মতো জঙ্গি কার্যকলাপে। গোয়েন্দা সূত্রে দাবি, করাচিতে বসে এই জাল নোটের কারবার মূলত নিয়ন্ত্রণ করে 2 আইএসআই এজেন্ট, কানা ইকবাল ওরফে ইকবাল খান এবং হাফিজ। গোয়েন্দা সূত্রে দাবি, পাকিস্তান থেকে জাল নোট মূলত বাংলাদেশ ও নেপাল হয়ে ভারতে ঢোকে। এর মধ্যে বাংলাদেশ দিয়ে জাল নোট ঢোকানোর জন্য মালদা মুর্শিদাবাদ সীমান্ত এবং নেপাল দিয়ে জাল নোট পাচারের জন্য রক্সৌল শিলিগুড়ি সীমান্ত ব্যবহার করা হয়। তবে তদন্তকারীদের উদ্বেগ এখানেই শেষ হচ্ছে না। গোয়েন্দা সূত্রে দাবি, চীন থেকেও জাল নোট ভারতে ঢুকছে, ইতিমধ্যে তার প্রমাণও মিলেছে। কিভাবে ঢুকছে এই জাল নোট? গোয়েন্দা সূত্রে দাবি, চীনের যে সংস্থাগুলি মূলত প্যাকেজিংয়ের কাজে যুক্ত, তাদের একাংশকে হাত করে আইএসআই। চীনা সামগ্রী প্যাক করার সময় তার মধ্যেই জাল নোট ঢুকিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে প্যাকেট সংগ্রহ করে সেখান থেকে জাল নোট বার করে নেয় এজেন্টরা। গোয়েন্দা সূত্রে দাবি, মোটা টাকা মুনাফার সম্ভাবনা থাকায় আর্থিকভাবে দুর্বলদের জাল নোটের কারবারে টানতে অসুবিধে হয় না, কিন্তু তার বিনিময়ে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ করে তাদের কাছ থেকে গোপন খবর সংগ্রহ করা হচ্ছে না তো? গোয়েন্দাদের উদ্বেগ, জাল নোট বিক্রিতে মোটা মুনাফার টোপ দেখিয়ে এই শহরের আনাচে কানাচে আর্থিকভাবে দুর্বল তরুণদের জঙ্গি কার্যকলাপে উদ্বুদ্ধ করছে না তো আইএসআই? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। সরাসরি চলে যাব টার্কিতে, যেখানে G20 সামিটে বারাক ওবামা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট have been dashed before. There are any number of ways that this latest diplomatic push could falter, and there are still disagreements between the parties, including, most critically, over the fate of Bashar Assad, who we do not believe has a role in Syria's future because of his brutal rule. His war against the Syrian people is the primary root cause of this crisis. What is different this time, and what gives us some degree of hope, is that, as I said, for the first time, all the major countries on all sides of the Syrian conflict agree on a process that is needed to end this war. And so while we are very clear-eyed about the very, very difficult road still ahead, the United States, in partnership with our coalition, is going to remain relentless on all fronts: military, humanitarian, and diplomatic. We have the right strategy, and we're going to see it through. So with that, I'm going to take some questions, and I will begin with Jerome Cartelia of AFP. Thank you, Mr. President. 129 people were killed in Paris on Friday night. ISIL claimed responsibility for the massacre, sending the message that they could not target civilians all over the world. The equation has clearly changed. Is it in time for your strategy to change? Well, keep in mind what we have been doing. We have a military strategy that involves putting enormous pressure on ISIL through airstrikes, that has put assistance and training on the ground with Iraqi forces. We're now working with Syrian forces as well to squeeze ISIL, cut off their supply lines. We've been coordinating internationally to reduce their financing capabilities, the oil that they're trying to ship outside. We are taking strikes against high-value targets, including most recently against the individual who
was on the video executing civilians who had already been captured, as well as the head of ISIL in Libya, so it's not just in Iraq and Syria. And so on the military front, we are continuing to accelerate what we do. As we find additional partners on the ground that are effective, we work with them more closely. I've already authorized additional special forces on the ground who are going to be able to improve that coordination. On the counterterrorism front, keep in mind that since I came into office, we have been worried about these kinds of attacks. The vigilance that the United States government maintains and the cooperation that we're consistently expanding with our European and other partners in going after every single terrorist network is robust and constant. And every few weeks I meet with my entire national security team and we go over every single threat stream that is presented. And where we have relevant information, we share it immediately with our counterparts around the world, including our European partners. On aviation security, we have, over the last several years, been working so that at various airport sites, not just in the United States, but overseas, we are strengthening our mechanisms to screen and discover passengers who should not be boarding flights, and improving the manners in which we are screening luggage that is going on board. And on the diplomatic front, we've been consistently working to try to get all the parties together to recognize that there is a moderate opposition inside of Syria that can form the basis for a transition government, and to reach out not only to our friends but also to the Russians and the Iranians who are on the other side of this equation, to explain to them that ultimately an organization like ISIL is the greatest danger to them as well as to us. So there will be an intensification of the strategy that we put forward, but the strategy that we are putting forward is the strategy that ultimately is going to work. But as I said from the start, it's going to take time. একেবারে স্পষ্ট ভাষায় বারাক ওবামা জানিয়ে দিলেন যে সন্ত্রাস রুখতে দৃঢ়প্রতিজ্ঞ আমেরিকা। আমি যেখান থেকে শুরু করেছিলাম যে আজকে সিরিয়ায় ফ্রান্সের প্রত্যাঘাত শুরু হয়েছে, বোমাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছে, তার সঙ্গে রাশিয়াও পরবর্তী পর্যায়ে বোমাবর্ষণ শুরু করেছে। দেখব। শুক্রবার রাতে তাদের সবথেকে সুন্দর শহরকে রক্তাক্ত করেছে জঙ্গিরা। আইএসআইএস এর শক্ত ঘাঁটি সিরিয়ায় জঙ্গিদের কমান্ড পোস্ট উড়িয়ে দিয়ে সেই হামলার কড়া জবাব দিল ফ্রান্স। প্যারিসে হামলার পরই ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ হুঁশিয়ারি দেন, জঙ্গিরা যেভাবে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ফ্রান্সও নির্দয়ভাবে তার জবাব দেবে। ৪৮ ঘন্টার মধ্যে বাস্তবে তা করে দেখালো ফ্রান্স। রবিবার রাতেই সংযুক্ত আরব আমিরশাহী এবং জর্ডন থেকে সিরিয়ার রাকার উদ্দেশ্যে উড়ে যায় ফরাসি সেনাবাহিনীর ১২টি যুদ্ধ বিমান, এর মধ্যে 10টি বিশেষ বোমারু বিমান। এর মধ্যে ছিল মিরাজ 2000N, মিরাজ 2000 DS এবং রাফায়েলের মতো উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান। এই বিমানগুলি ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার বেগে উঠতে পারে আর 3000 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় নিশ্চিহ্ন করে দিতে পারে শত্রুদের ঘাঁটি। এই মুহূর্তে সিরিয়ায় আইএসআইএস জঙ্গিদের অন্যতম শক্ত ঘাঁটি রাকা, অনেকে বলেন অঘোষিত রাজধানী। গভীর রাতে রাকায় পৌঁছে একের পর এক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ শুরু করে বোমারু বিমান। একের পর এক ফেলা হয় 20টি বোমা। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে দাবি, রাকায় আইএসআইএস জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আইএসআইএস জঙ্গিদের একটি কমান্ড পোস্ট এবং একটি জেহাদি প্রশিক্ষণ শিবির। অন্যদিকে ফ্রান্সের সংবাদ মাধ্যম BFM এর দাবি, প্যারিসে হামলার ঘটনায় লিয়ং থেকে গ্রেফতার করা হয়েছে 5 সন্দেহভাজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রকেট লঞ্চার। বিভিন্ন জায়গা থেকে আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। মোট 70টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। সেই সঙ্গে প্যারিস প্রশাসনের দাবি, হামলার মূল চক্রীকেও শনাক্ত করা গিয়েছে। তার নাম আবদেল হামিদ আব্বাউদ।
সে বেলজিয়ামের বাসিন্দা, কিন্তু চিহ্নিত করা গেলেও এখনো সে অধরা। সালাহ আবদেসলাম নামে বছর 26-এর এক সন্দেহভাজনের ছবিও এদিন প্রকাশ করা হয়েছে। তদন্তকারীদের দাবি, বাতাক্লঁ কনসার্ট হলে যে জঙ্গিরা গুলি চালিয়ে শতাধিক মানুষকে ঝাঁঝরা করে দেয় তাদের মধ্যে একজন এই আবদেসলাম। এমনকি হুইল চেয়ারে বসা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের গুলি করতেও এই নৃশংস জঙ্গিরা দুবার ভাবেনি। তবে ফরাসি সেনা সিরিয়ায় প্রত্যাঘাত হানলেও সাধারণ মানুষ এখনো সেই শোকের রাশ থেকে বেরোতে পারেনি। We have to fight, but I'm not sure the government or the government will fight for the good war. So I can't give the good answer. What will happen? We are really afraid of what will be tomorrow. When we will be up tomorrow, we have to be united, and we are scared to be divided. So we are all here today because we want to be united. শনিবার স্টকহোমে একটি অনুষ্ঠানে প্যারিসের নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পপ সাম্রাজ্ঞী ম্যাডোনা। গানের মাঝে কান্নায় ভেঙে পড়েন তিনি। এবিপি আনন্দ। পুরুষোত্তমবাবু, আপনার কি মনে হয় যে এই মুহূর্তে আইএস জঙ্গিদের নাম একেবারে গোটা বিশ্বে, ওবামার উদ্দেশ্যে প্রথম প্রশ্নটা অবধারিতভাবে এই নিয়েছিল, সেখানে আল কায়েদার প্রত্যাঘাতও অনেকে আশঙ্কা করছেন, তার কারণ যে মূল শক্তি আইএস সেই জায়গাটা নিয়ে নিয়েছে। আল কায়েদা কি আরেকবার আঘাত হানতে পারে? আসলে আল কায়েদা এখন অনেকটা আড়ালে চলে গেছে, মানে আপনি অনেকটা ব্যাকসিটে, এবং মানে ওদের নিজেদের মধ্যেও আসলে ওসামা বিন লাদেনের মৃত্যুটা ওদের পক্ষে এত বড় একটা আঘাত ছিল যে জওয়াহিরি মানে টেক ওভার করেছে, কিন্তু আমার মনে হয় ওরা এখনো পর্যন্ত সেই আঘাত থেকে মানে ধাক্কাটা কাটিয়ে উঠতে পারে। এবং আমার মনে হয় ওদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের প্রবলেম আছে, তারপরে আমরা ধরুন ইয়ে আছে, মানে একটা ইনফাইটিং আছে। কাজেই আল কায়েদাকে এই মুহূর্তে আমার মনে হয় সব থেকে বড় থ্রেট এখন আমাদের ভাবার দরকার। সবথেকে বড় থ্রেট যদি আইএস ধরি, তার ফান্ডিং এবং এই আমেরিকা, ফ্রান্স, এরা মিলিতভাবে কি আদৌ সন্ত্রাসের ওপর লাগামটা পড়াতে পারবে নাকি? আমি নিজে অ্যাকচুয়ালি গত 3 দিন ধরে এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট নিজের সঙ্গে নিজে কথা বলছি। আমি নিজে খুব একটা আশাবাদী নই। তার কারণটা হচ্ছে যে ধরুন এই ধরনের যেটা আমরা বারাক ওবামার কাছে শুনলাম, এবং ফ্রান্সের প্রেসিডেন্টও অনেক আস্ফালন করেছেন, আমি আস্ফালনই বলবো, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তার কারণটা হচ্ছে যে আপনি যদি দেখুন জানুয়ারি থেকে নভেম্বর এই 10 মাসের মধ্যে আপনি যদি দেখেন যে ফ্রান্সে নিরাপত্তার মধ্যে কিন্তু অনেক ঘাটতি আছে। ইনফ্যাক্ট আমি একজন ফরাসি সাংবাদিকের কাছে মুখে শুনেছি যে তিনি বলেছেন যে প্যারিসে ইনফ্যাক্ট যে পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সের মধ্যে যথেষ্ট ইনফাইটিং আছে। এছাড়া আপনি ইউরোপের কথা ভাবুন, আমি গত সপ্তাহে ইনফ্যাক্ট ওয়ার্সোতে গিয়েছিলাম, পোল্যান্ডের রাজধানী। সেখানে সেনজেন ভিসা, এখন ওই সেনজেন ভিসাতে আমি ইনফ্যাক্ট জার্মানি, অস্ট্রিয়া হয়ে ইনফ্যাক্ট দিল্লিতে, মানে আমাকে আর অন্য কোনো মানে আমার ইয়ে চেকিং হলো, পাসপোর্ট চেকিং আপনি নিতে হলো। আপনি তো জানেন সেটা, মানে একবার আপনি যদি সেনজেনে ঢুকতে পারেন 18টা দেশ আপনার কাছে খোলা। কাজেই আমার পয়েন্ট হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদীদের একবারে মানে মুক্ত রাজ্য হয়ে গেছে। ফাইন, আমি ঠিক এই পয়েন্টে আপনার কাছে আসবো সমিতদা। সেটা হচ্ছে যে এক হচ্ছে যে এইভাবে সুরক্ষা জালে মুড়ে ফেলা যায় কিনা, মানে এটা কতটা বাস্তবসম্মত ধারণা। 2 বছর আগে যখন মানে আমি প্যারিসে গেছি, তখন আইফেল টাওয়ার, আমি বলছি প্রকৃতিগতভাবে কোথাও একটা ফ্রান্স বা প্যারিসের লোকেরা মানে ঠিক নিরাপত্তার ঘেরাটোপে থাকতে অভ্যস্ত নয়, স্বচ্ছন্দও নন। মানে আমি সেটা কতটা প্রার্থিত এবং কাঙ্ক্ষিত এবং আদৌ বাস্তবে সম্ভব কিনা। আমি বলছি আইফেল টাওয়ারের নিচে আপনি ট্যাক্সি নিয়েও থাকতে পারেন। ইনফ্যাক্ট ট্যাক্সি, মানে আমি গভীর রাতে গেছি, সেখানে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। আমি বলছি এটার প্রথম কথা যে এর নিরাপত্তা কি করে কেউ এনশিওর করবে? প্রথম কথা হচ্ছে যে সন্ত্রাস কি শুধু নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে নিরাপত্তা দেওয়া যায়? সন্ত্রাসবাদীকে লড়াই করা যায়, সন্ত্রাসবাদকে এইভাবে করা যাবে না। প্রশ্নটা হচ্ছে, আমি যেটা বলতে চাই, একটু বারাক ওবামার ওইটাকে একটু কমেন্ট করব। উনি মিলিটারি ফ্রন্টে কথা বলেছেন যে পাউন্ডিং, আমরা উই উইল বি গোয়িং অল আউট টু ডিমলিশ। কিন্তু ওদের যে আর একটা হাতিয়ার, সবথেকে বড় হাতিয়ার, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সেই ব্যাপারে আজকে যে
ওরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, তাদের যে উৎসাহিত করছে আইএসএ জয়েন করার জন্য, সেটা কিন্তু এইটা নয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। আপনি বলছেন ওই ফ্রন্টটাকে কেউ করেনি। এখন তুমি যে কথাটা বললে সেই জায়গাটায় আমি বলবো একটা ছোট্ট উদাহরণ। যেদিন ঘটনাটা হলো বোধহয় তার পরের দিনই আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হ্যাঁ, এখান থেকে রিপোর্ট করছেন যে চারিদিকে মানে একেবারে পুলিশের ঘেরাটোপে, কাদের এগেনস্টে? লাইকলি মানব বোমা, তাছাড়া তো আর কিছু নয়, কারণ আইএস এখানে আসবে না, কিন্তু লাইকলি মানব বোমা। যে পুলিশরা আমাদের ছিলেন অসংখ্য, আমি গুনতে পারিনি, কিন্তু তারা কি সত্যি প্রস্তুতি নিয়েছিলেন যে মানব বোমার এগেনস্টে, কিংবা কেউ যদি গুপ্ত হাতিয়ার নিয়ে ঢোকে ইনডিসক্রিমিনেট ফায়ার করে, তাকে আমি কি করে? একটা লোকের হাতে আমি দেখলাম না একটা লাঠি ছাড়া কিছু, নো বুলেট প্রুফ। আমি কলকাতার প্রস্তুতি ছবিটা দেখাবো। একটা প্রশ্ন, হ্যাঁ, সবাই বড় বড় সোশ্যাল মিডিয়ার পার্টটা খুব গুরুত্বপূর্ণ। একটা কথা ৩,৫০০ ফরাসি নাগরিক যৌথ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। আমি একটা কথা বলতে চাই, এত বড় বড় ভাষণ শুনলাম, কিন্তু একটা জিনিস বিশ্বাস করতে হবে, আমি সব যুদ্ধ করেছি, একটা যুদ্ধ বাকি নেই। বোমা দিয়ে, হাতিয়ার দিয়ে, কামান দিয়ে, বিমান দিয়ে যুদ্ধ জয় হয় না। পদাতিককে নাপতে হবে, একটা একটা করে খুঁজে তাদের শেষ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই পদাতিক বাহিনী গিয়ে আইএসআইদের খুঁজে বার করবে, ততক্ষণ যুদ্ধ জয় হবে না। এইরকম ভাবে মানুষ মাছামাছির মতো মরতে থাকবে। ঠিক, দ্যাট ইজ মাই। নিঃসন্দেহে আরেকটা কনসার্নের জায়গা রয়েছে, শরণার্থী সেজে ঢুকেছিল তারা ফ্রান্সে, কিন্তু এক্ষেত্রে শরণার্থী নীতির ওপর প্রভাব পড়বে না তো? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাও কিন্তু রয়েছে। দেখুন, আইএসের প্যারিসে হামলা, পাল্টা সিরিয়ায় আইএসের জঙ্গি ঘাঁটিতে ফ্রান্সের বিমান হামলা, আর তারপরই ফের একবার ভিডিও প্রকাশ করে হুঁশিয়ারি দিল আইএস। তাদের হুমকি, যেসব দেশ অভিযানে অংশ নিচ্ছে তাদের পরিণতিও ফ্রান্সের মতো হবে। তারা যেমন ফ্রান্সের প্রাণকেন্দ্র প্যারিসে হামলা চালিয়েছে, তেমনি আমেরিকায় ঢুকে ওয়াশিংটনেও হামলা চালাবে। এই প্রেক্ষাপটেই ফ্রান্সের প্রধানমন্ত্রী সতর্কতার সুরে জানিয়েছেন, আগামী দিনে ফ্রান্স ও অন্যান্য দেশে ফের জঙ্গি হানা হতে পারে। জঙ্গি গোষ্ঠী আইএসের এই রক্তচক্ষুর মধ্যেই প্যারিস হামলার তদন্তে এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের মধ্যে দুজন শরণার্থীর বেশে সিরিয়া থেকে ফ্রান্সে ঢুকেছিল। এর মধ্যে একজন মহিলাও ছিল। দুজনকেই ডুবন্ত নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল। সূত্রের খবর, এদের মধ্যে একজনের নাম আহমেদ আল মোহাম্মদ, যার বয়স 25 বছর। বাতাক্লা কনসার্ট হলে ঢুকে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল সে। আহমেদ আল মোহাম্মদের সঙ্গে এক মহিলাও শরণার্থীর বেশে ফ্রান্সে ঢুকেছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এই মহিলাও জঙ্গি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এবিপি আনন্দ। সেটা তো এখানে আমার প্রশ্ন থাকবে, আবার একটা উইচ হান্টিং হয়ে যাবে না তো? মানে এই কয়েক সপ্তাহ আগে ওই 4 বছরের শিশুটা সমুদ্র তটে প্রাণহীন দেহটা পড়েছিল, আমরা তার জন্য চোখের জল ফেলেছি। আমি বলছি শরণার্থীদের টার্গেট হতে হবে না তো? এখন এটার না কোনো মানে এই নীতি কিভাবে নির্ধারিত হবে, যেটা উনি বলছিলেন যে আমাদের সত্যি একজন মানুষ যদি ডুবন্ত নৌকো থেকে সাহায্য চায়, তুমি কি তখন দেখবে যে সে সন্ত্রাসবাদী কিনা? তার পাসপোর্ট চেক করবে, তার সমস্ত তথ্য নেবে, নাকি সেই লোকটাকে আগে বাঁচাবে? ফলে তাকে যারা বাঁচিয়ে তুলেছেন এবং ফ্রান্সে নিয়ে এসছেন, আশ্রয় দিয়েছেন, তাদের কোনো দোষ দেখি না। কিন্তু এর জন্য যদি শরণার্থীদের বা আগামী দিনে এই ধরনের মানুষদের যদি ভুক্তভোগী হতে হয়, ধরো ফুটবল ম্যাচে সময় বিস্ফোরণ হয়েছে, তাদের 3 জন মারা গেছেন, তাহলে কি ফুটবল খেলাটা তো তাহলে যদি সত্যি তাই হয়, তাহলে সুমন দেখো আমাদের বেঁচে থাকাটাই বন্ধ হয়ে যাবে। আমাদের যার যার বাড়িতে বসে রান্না করে খেয়ে টেলিভিশন দেখে বেঁচে থাকতে হবে। আমার মনে হয় এর জবাব হচ্ছে যে প্রতিদিন আবার নতুন করে বাঁচা, এছাড়া আমাদের আর কোনো জবাব এই বাঁচার রাস্তাটাই সম্ভবত খুঁজছেন প্যারিসবাসী এবং সার্বিকভাবে ফ্রান্সবাসী। আরেকটা ফুটবল ম্যাচের প্রস্তুতি হচ্ছে, যেখানে ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হবেন। এবার সন্ত্রাসের বিরুদ্ধে খেলা দেখুন। 92 বছরের ফুটবল যুদ্ধের ইতিহাস, কিন্তু 90 মিনিটের সেই যুদ্ধ যেন ইতিহাস হয়েই এক কোনায় পড়ে থাকবে মঙ্গলবারের ওয়েম্বলি স্টেডিয়ামে। সন্ত্রাসের বিরুদ্ধে জীবনের জয়গানের মাধ্যম হয়ে উঠবে ফুটবল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। শুক্রবার প্যারিসে জঙ্গি হামলার পর কেটে গিয়েছে 4 দিন, কিন্তু এখনো সেই ঘটনা তো গোটা ফ্রান্সে এখন স্মৃতি নয়, একেবারে দগদগে দুঃস্বপ্নের ঘা। ফুটবল দলের কাছে তো শুধু আতঙ্কের নয়, স্তব্ধ ফ্রান্সে ম্যাচ চলাকালীন সেই আতঙ্ক এখনো শুধু তাড়া করে বেড়াচ্ছে এমন নয়,
দলের 2 সদস্যের পরিবার যে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত এই সন্ত্রাসে। বর্তমান ফরাসি দলের গুরুত্বপূর্ণ সদস্য লোসানা দিয়ারার তুতো ভাই মারা গিয়েছেন জঙ্গিদের গুলিতে। আরেক ফুটবলার গ্রিজমানের বোন বাতাক্লতে ছিলেন, কোন ক্রমে প্রাণে বেঁচেছেন। আর সেই আতঙ্ক ও শোক নিয়েই জিদানের দেশ খেলতে নামে ইংল্যান্ডের বিরুদ্ধে ফুটবল লড়াইয়ে। হোক না তার পোশাকি নাম ফিফা ফ্রেন্ডলি, ফরাসি দলের কাছে এও এক যুদ্ধ। শোক বিহ্বল দেশবাসীকে খানিকটা স্বপ্ন দেখানোর। ইংল্যান্ড জুড়ে অবশ্য ফ্রান্সের পাশে থাকার জন্য বন্ধুত্বের হাত। টাওয়ার ব্রিজ থেকে ন্যাশনাল গ্যালারি সব জায়গায় আলোতে ফ্রান্সের তিরঙ্গা পতাকা। ইংল্যান্ড বনাম ফ্রান্সের ফুটবল ম্যাচ ঘিরে ইতিমধ্যে আগ্রহ তুঙ্গে শহর জুড়ে। 70,000 দর্শক আসন পুরোপুরি ভরে যাওয়া পূর্বাভাস পেয়ে গিয়েছেন আয়োজকরা। দুই দলে কোচ হোক বা ফুটবলার, থিম সং একটাই, যে দলই জিতুক আসলে জিতুক ফুটবল। আর ফুটবল বিজয়ী হয়ে সন্ত্রাসবাদীদের দেখিয়ে দিক একতার সুরের কাছে ম্রিয়মান বন্দুকের আওয়াজ। ওয়েম্বলি জুড়ে যেন শো মাস্ট গো অনের প্রতিধ্বনি। এবিপি আনন্দ। পুরুষোত্তম বাবু, শাহরিয়ার খান পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তিনি জানিয়ে দিয়েছেন যে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলা হলে খেলা হবে, নয়তো ভারতে খেলতে যাবে না। আমি বলছি যে কোথাও বিভেদের মন্ত্রটাও সন্ত্রাসের আবহে কি প্রকট হয়ে উঠছে না? আসলে কি জানেন, মানে ভারত পাকিস্তানের ইকুয়েশনটা মানে একটু ভিন্ন ধরনের আর কি। কাজেই আমার মনে হয় ঠিক আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি ঠিক সেই ছকে এটাকে ফেলা যাবে না। মানে ভারত পাকিস্তানের ব্যাপারটা তো মানে চলে আসছে ধরুন 1947 সাল থেকে, এবং পাকিস্তানে এখন পয়েন্ট হচ্ছে যে আপনি যদি জিনিসটাকে একটু নিরপেক্ষভাবে দেখেন তাহলে পাকিস্তানের দিক থেকেও বলার কিছু আছে। কেননা আমি জাস্ট 2 দিন আগেই পড়ছিলাম যে পাকিস্তান অ্যাকচুয়ালি লাস্ট ইন্ডিয়াতে যখন এসেছিল তখন নাকি পাকিস্তান নাকি একটা পেনিও পায়নি ভারতের কাছ থেকে। তো কাজেই তারা ফাইন্যান্সিয়ালি মানে লুজ করেছে আর কি। তো কাজেই এটাকে তো মানে অবভিয়াসলি শুধু ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না। এখন বিসিসিআই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল বোর্ড, সবচেয়ে ধনী বোর্ড। কাজেই সেই হিসেবে মানে আমরা কিন্তু মানে উই আর মানে পাকিস্তান ইজ অ্যান আন্ডারডগ মানে কম্পেয়ার টু আস। সুতরাং সেই হিসেবে আমার মনে হয় যে পাকিস্তানের সঙ্গে আমাদের আরেকটু মানে সমঝোতা করে চলা উচিত। এবং শুধু তাই না, পাকিস্তানে ধরুন এখন পাকিস্তান 2007-এর পর থেকে পাকিস্তানের ক্রিকেট খেলা হচ্ছে না। কাজে সেই হিসেবে পাকিস্তানকে ক্রিকেট দুনিয়াতে জায়গা করে দেওয়া খানিকটা দায়িত্ব আমি বলবো ভারতের মানে ডেফিনেটলি রয়েছে। এবং সেটা বন্ধুত্ব করুক, সন্ত্রাসবাদ বন্ধ করুক, একদিকে গুলি চালাবো আবার টাকা পয়সাও তৈরি করবো, তার জন্য পাকিস্তান ক্রিকেটারদের দায়ী নাই। পাকিস্তান সরকারকে তারা বাধ্য করুক। সরকারের হাতে কি সন্ত্রাসবাদীরা আছে? আমি দ্রুত একবার অন্য স্টুডিওতে চলে যাব। আমি শুরুতেই যার পরিচয় দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, নেলিনা কোলাসো, বিবাহ সূত্রে এই বঙ্গে রয়েছেন। আপনার ছোটবেলা বড় হওয়া সব যেখানে কেটেছে, কিছুদিন আগেও আপনি প্যারিসে যে সমস্ত জায়গায় গেছেন সেই জায়গা, এই যে টেলিভিশন ফুটেজে দেখছেন যে সন্ত্রাস কবলিত, সেই জায়গায় রক্ত ঝরছে, মানুষ আতঙ্কিত, আপনার অনুভূতিটা জানতে চাইব নেলিনা। ঠিক আছে, আমি বলছি যে যারা অধর্মের লোক, মুসলমান অধর্মে, অসল মুসলমান নয়, এগুলো করছে, ওরা চেষ্টা করছে যে আমাদের মধ্যে মানে কি বলবো কিছু কিছু ভাগ বানাতে। ওরা চাইছে আমাদের একাত্মতা মানে ভেঙে দিতে, এবং আমি বলছি ওরা সফল হবে না। ফ্রান্সের লোক আমার দাদা একটা শক্তি আছে, মনের শক্তি আছে, ওদের কিছুতে একাত্মতা ভাঙাতে পারবে না। আমার যদি মনে কোনো ঘৃণা না থাকে, কোনো কিছু হিংসা না থাকে, মানুষ যে যাই চেষ্টা করুক না, আমার মনের মধ্যে ঘৃণা আনাতে পারবে না, আর কিছু বাজে জিনিস আনাতেও পারবে না। এবং আমার মনে দুঃখ হচ্ছে আমার যে সব মানে কি বলবো 150 জন মারা গেছে। আর একটা দুঃখ আমার হয়েছে যে সব ভালো ভালো মুসলমান আসল ধর্মে নিয়ে থাকতে চাইছে, ধর্মে মানে ভালোবাসা, যারা সমস্ত ভালো মুসলমান ভালোবাসা নিয়ে থাকতে চায়, এসব কয়েকজন জন ওরা কিন্তু খুব ক্ষতি হচ্ছে। ওরা ভালোভাবে থাকতে চাচ্ছে, কয়েকটা জন মুসলমান অমুসলমান অধর্মের লোক ওটা জীবন নষ্ট করে দিচ্ছে। আমার যদি 5টা আঙুল থাকে হাতে, 4টে আঙুল বুঝবে যে ওরা আসল মুসলমান নয়, কিন্তু একটা আঙুল ভাববে সব মুসলমান এরকম। এই জন্য আমি বলছি যে যাদের ক্ষতি হচ্ছে মুসলমান এবং যাদের ক্ষতি হচ্ছে মৃত্যু, আমার ওদের জন্য একইভাবে
মন খুব খারাপ হচ্ছে এবং ফরাসিতে একটাই বলবো, vive la France, vive les Français, vive notre joie de vivre. Ils ne pourront jamais casser notre façon de vivre ni notre joie de vivre. আমি সেটা বাংলাতেই বলে দিচ্ছি যে আমার ফরাসি লোকরাকে বলছি যে লংলি ফ্রান্স ওরা আমাদের জীবন আমাদের লাইফস্টাইল কোনোদিন ভাঙতে পারবে না, আমাদের মনের মধ্যে কোনোদিন ওরা ঘেন্না এসব কিছু আনাতে পারবে না। আমি টেররিস্টকে যদি কোনো টেররিস্ট বা এই মুহূর্তে এখন এই টিভি মানে ভিডিওটা দেখছে, আমি তাকে মুখেই বলে দিচ্ছি যে আপনি কোনোদিনই জিততে পারবেন না, আপনি যাই চেষ্টা করুন এই কাটাতে আপনি ধ্বংসই করতে পারবেন না, আমরাই জিতে যাব এবং আপনি হারে যাবেন, দেখবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি। মানুষে মানুষে ভাগ করা যে সম্ভব নয়, আপনার মুখে এত ঝরঝরে বাংলা দেখে অন্তত একেবারে স্পষ্ট আমি বুঝতে পারছি। আমার একটা কথা বলুন যে ফরাসিরা প্রকৃতিগতভাবে আমরা জানি যে প্যারিস প্রেমের শহর, গানের শহর, কবিতার শহর, এই রকম মানে আমি বলছি যে যেরকম জাপান বা জার্মানি খুব লড়াকু জাতি, একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা জাতি, সেই রকম ইতিহাস তো ফ্রান্সের নয়। সেখানে এই ধরনের একটা চরম আঘাত কিভাবে, আপনার তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ওখানে যারা আছেন, কিভাবে তারা কমব্যাট করার কথা ভাবছেন, কিভাবে লড়াই করার কথা ভাবছেন? এবং ঠিক কথা, ওটা সে তো অভিজ্ঞতা তো খুব একটা নয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যা ছিল লা রেজিস্ট্যান্স ঠিকই আছে, কিন্তু ওরা ঠিক কথা ওটা সে অভিজ্ঞতাটা খুব একটা নেই এ ব্যাপারে লড়াই করা। কিন্তু অথচ যে প্যারিস এবং ফ্রান্স হচ্ছে প্রেমের দেশ, মানে কবিদের দেশ, ভালোবাসাদের দেশ, এটা ওরা মন ছুঁতে পারবে না। যেখানে মানুষ লড়াই নিয়ে অভ্যস্ত, একদিকে লড়াইটা বেশি ভালো করতেও পারবে কিন্তু ওদের মনেও বেশি লাগবে। ফ্রান্সে এইগুলো অভ্যস্ত নেই বলে ওদেরটা মনেও ছুবে না। কেন আমি যদি শুধু মানে নীল নিয়ে রং করি, আমাকে একদিন সবুজ নিয়ে রং করতে বলবেন, আমি হয় সবুজ নিয়ে রং করতে আমার কষ্ট হবে কিন্তু সবুজটা আমার মনে থাকবে না। আমি সেই নীল রং নিয়ে চিন্তা করে আমি সবুজ কোন রকম আঁকাতে চেষ্টা করব। এই জন্য যে অভিজ্ঞতা যে ওদের নেই, এটা একদিকে ফরাসি লোকেদের শক্তি, যেটা হচ্ছে অন্য জগৎ হলো এটা ঠিক পার হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই কথার পরে আর সত্যি কথা বাড়ানো উচিত নয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খানিকক্ষণ আগে শুভম বলছিল যে কবিতার শহর তো প্যারিস, এখানে ভয় বেশিক্ষণ থাকতে পারে না। আমরা চাই যে পৃথিবীতেও ভয় আর বেশি দিন যেন না থাকতে পারে। এই চাহিদা নিয়ে, এই আশা নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট। ওয়াইল্ড স্টোন ফাইন ফ্রেগ্রেন্স ডিওস ডিজাইন্ড ইন ফ্রান্স। লয়েড এলইডি টিভি, जो दे खुशियों की गारंटी। এবং চম্বল ফার্টিলাইজারের উত্তম এনপিকে 10-26-26